ওকে, স্ক্রিন রেকর্ড স্টার্ট। ইনভয়েস ডিজাইন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে ইনভয়েস জিনিসটা কি? ইনভয়েস শব্দের অর্থ হচ্ছে আপনাদের চালান। ইনভয়েস শব্দের অর্থ হচ্ছে চালান, যদি ডিকশনারিতে বা দিক থেকে দেখেন। সাধারণত আমরা যেটা একদিক থেকে বাংলাদেশে অনেকটা ক্যাশ মেমো বলা হয় থাকে, বাংলাদেশে অনেক সময় এটাকে ক্যাশ মেমো বলা হয় থাকে। অর্থাৎ কোনো দোকান থেকে আমরা যখন কোনো পণ্য কিনি, কোনো দোকান থেকে যখন পণ্য কিনি সেটাতে একটা লিস্ট দেয় যে আপনি এটা এত দামে হয়েছে, এটা এত দামে হয়েছে, টোটাল হচ্ছে এত অ্যামাউন্ট, তারপর ওই দোকানের লোগো, ফোন নাম্বার, কার নামে কি হচ্ছে, এই যে একটা মেমো যেটাকে বলা হচ্ছে বাইক দিক থেকে চালান, এটাই হচ্ছে আপনার ইনভয়েস। এখন ইনভয়েসের আপনার অনেকগুলো ভার্সন হতে পারে। অনেকগুলো ভার্সন বলতে এটা আপনার অনলাইন ভার্সনও হতে পারে কিংবা আপনার প্রিন্ট ভার্সনও হতে পারে। যেমন আপনি কোনো কিছু অনলাইন থেকে কোনো কিছু পণ্য কিনলে, কেনা হলে সেটা একটা অনলাইন ইনভয়েস পাঠিয়ে দেওয়া হয় যে আপনি এটা এত কিনছেন, এটার দাম এত বা এটার দাম এত, এভাবে আপনাকে একটা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক আমি কিনছি কি এমন কিছু নেই, এভাবে অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া। যেমন ফ্রি পিকের ক্ষেত্রেও আপনার যে এই মাসে কত সেল হলো বা কি হলো, এটা একটা সম্পূর্ণ ইনভয়েসের মাধ্যমে খুব সুন্দর করে পাঠিয়ে দেওয়া হয়। আর লোকাল বা প্রিন্টের ভাবে আপনি একটা কম্পিউটার কিনতে গেছেন, প্রসেসরের দাম কত, তারপরে আপনার মাদারবোর্ডের দাম কত, র্যামের দাম কত নিলেন, এভাবে একটা যে লিস্ট আকারে তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে ইনভয়েস। তাহলে আমরা ইনভয়েসটা দেখার জন্য আরো গুগলে সার্চ দিই যে ইনভয়েসটা দেখতে কেমন। ইনভয়েস লিখে সার্চ করলাম, এখান থেকে চলে আসতেছে ইমেজে। দেখেন ঠিক যেমনটা বললাম, যেখানে ইনভয়েস, কোম্পানির নাম, লোগো, তারপর হচ্ছে পণ্যের এক একটা একটা করে বিবরণ, তারপরে টোটাল কত টাকা বিক্রি করছে, এই বিষয়গুলো এইভাবে ইনভয়েস তৈরি করে। যেমন এই ইনভয়েসটা দেখেন, সিম্পল। ইনভয়েসের মধ্যে আবার কালারফুল ডিজাইনও আছে, সিম্পলের মধ্যেও আছে। এখন ইনভয়েস তৈরির জন্য পারফেক্ট সফটওয়্যার কোনটা? ইনভয়েস আপনার বিভিন্ন সফটওয়্যারেই তৈরি করা হয়ে থাকে। ইনভয়েস শুধু যে ফটোশপে তৈরি করা হয়, ইলাস্ট্রেটরে তৈরি করে এমনটা না। ইনভয়েস আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলও তৈরি করা হয়। এক্সেলও ইনভয়েস ডিজাইনটা খুব জনপ্রিয়। মাইক্রোসফট এক্সেলও ইনভয়েস ডিজাইনটা অনেক বেশি জনপ্রিয়। এটার কারণটা হচ্ছে কি, এক্সেল যেহেতু অটোমেটিক্যালি ভাবে হিসাবগুলো করে ফেলে, এদিকে আপনার টোটাল অ্যামাউন্ট বা কত পিস, এগুলো সহজে এক্সেলের মাধ্যমে করা যায়। এই জন্য ইনভয়েস ডিজাইনটা আপনার মাইক্রোসফট এক্সেলের মাধ্যমেও অনেক জনপ্রিয়। ভাই, জি। সরি ভাই, মাঝখানে ইন্টারাপ্ট না, করতেছি। সমস্যা নেই, বলুন। ফাইবারে দেখলাম 372টা মাত্র, মানে গিগ এই ইনভয়েস ডিজাইন নিয়ে। আর অর্ডারও আছে প্রচুর। ওকে, তাহলে এটা নিয়ে কাজ করতে পারেন। যে আজকে ইনভয়েস হয়ে যাচ্ছে, এটা সাইজ সহ আমরা দেখব। ইনভয়েসেরও সাইজ ওই একই ব্যাপার, লেটার সাইজেও ইনভয়েস করা হয়ে থাকে, আপনার A4 সাইজেও ইনভয়েস করা হয়ে থাকে। তবে তুলনামূলক আপনার লেটার সাইজের দিক থেকে ইনভয়েসটা বেশি দেখছি আমি, লেটার সাইজে তুলনামূলক করা হয়। তবে A4 সাইজও করা যেতে পারে। তাহলে এখানে সার্চ করতেছে ইনভয়েস ফর প্রিন্ট লেখা আছে, জাস্ট আমি ইনভয়েসে লিখতেছি, যেহেতু এটা প্রিন্টও করা হয় থাকে, আবার ওয়েবের জন্য ইমেল টেমপ্লেটও ব্যবহার করা হয়ে থাকে। এই যেখানে কেউ সিম্পলি ইনভয়েস করছে, যেমন এই যে এখানে বললাম মাইক্রোসফট ওয়ার্ডও তৈরি করছে, তারপরে এই যে এটা দেখেন ফটোশপে তৈরি করছে, ইলাস্ট্রেটরে, ইনডিজাইনে, ওয়ার্ডে, মাইক্রোসফট এক্সেলে, অনেকগুলো সফটওয়্যারে আপনার এটা তৈরি করছে। যেগুলো আরো অনেকগুলো বেশি সফটওয়্যার দেওয়া হয়, সেগুলোর ক্ষেত্রে আপনার আরো বেশি সেলগুলো একটু বেশি হয়। তাহলে ইনভয়েসের ক্ষেত্রে যে যে বিষয়গুলো থাকে, তাহলে আমরা একটু আসি। প্রথমত হচ্ছে ইনভয়েসের ক্ষেত্রে ইনভয়েস লেখাটা লিখে দেওয়া হয়, বড় করে ইনভয়েস লেখাটা লেখা হয়। যেহেতু এটা হচ্ছে ইনভয়েস শব্দের অর্থ হচ্ছে চালান, আর এটা বড় করে লিখে দেওয়া হয়। এখানে আপনার ফোন নাম্বার, ইমেল, লোকেশন, বিজনেস কার্ডের মতো থাকে। তারপরে যার নামে ইনভয়েসটা হচ্ছে, অর্থাৎ পণ্য যে কিনতেছে তার নামটা এখানে থাকে, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার এখানে যে কিনবে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই বিষয়টা থাকে। তারপরে ডেটের বিষয়টা থাকে, টোটাল অ্যামাউন্টের বিষয়টা থাকে, তারপর হচ্ছে ডিসকাউন্ট, ভ্যাট বা এই বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে অ্যাড থাকে। তাছাড়া কোম্পানির সিগনেচার, এই বিষয়গুলো আপনার ইনভয়েসের ক্ষেত্রে অন্তর্ভুক্ত থাকে। এবার যদি আসি, এখান থেকে দেখেন ইনভয়েসের এরিজেন্টটা ঠিক সিমিলার একই মতো। আপনার ইনভয়েস টেক্সটটা বড় করে আছে, এটার যে কিনতেছে তারটা হচ্ছে বাম পাশে রাখছে, সাইডে এখানে তার একটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, আর একটা হচ্ছে যে পণ্য কিনতেছে তার একটা অ্যাড্রেস, এভাবেই আপনার ইনভয়েসটা রাখা হচ্ছে। এখন ইনভয়েসের সাইজগুলো যদি দেখেন, যেমনটা বললাম, যেমন এটা A4 সাইজ 8.27 ইন্টু 11.69 বা 26, এটা হচ্ছে A4 এর সাইজ। আবার যদি এটা আসে, এটাও A4 এর সাইজ। তাছাড়া লেটার পেজেও এটা করা হয়ে থাকে। এখন ইনভয়েসের সাইজ নেওয়াটা আপনার ফটোশপে বা ইলাস্ট্রেটরে
সেম সাইজ নিতে আপনারা পারবেন। তাহলে আমরা একটা ইনভয়েস ডিজাইন করে ফেলি। আমি ইলাস্ট্রেটরেই করতেছি, চাইলে আপনি ফটোশপেও করতে পারেন, এমনকি যারা ওয়ার্ড ভালো জানেন বা এক্সেল ভালো জানেন সেটাও করতে পারেন। ওকে, ইনভয়েস থেকে আমরা এখানে পেজ সেটআপে চলে যাই, ক্রিয়েট হ্যাজ নিউ পেজ। এখান থেকে চলে আসতেছি প্রিন্ট। আপনি যেহেতু আমি টার্গেট করতেছি মাইক্রোস্টক মার্কেটপ্লেস গুলো, সরাসরি তো আমরা প্রিন্ট করি না, তারা তো 8 জিবিতে কালারে চায়, এই জন্য আমি প্রিন্ট থেকে লেটার পেজে নিচ্ছি আজকে। এটা কি ইঞ্চিতে করলাম, কালার মোড করতেছি 8 জিবি। যেহেতু এটা প্রিন্টও হয় এর জন্য ব্লিড বরাবরই সবগুলোতে ব্লিড আমাদের একই রকম হয় 0.125, তাহলে প্রত্যেকগুলোতে 125 হয়ে যাচ্ছে। ইঞ্চিতে আসলো, এটাও ওকে, ওকে করলাম। তাহলে একটা পেজ তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে তাহলে পুরো পেজটারই একটা শেপ নিয়ে নিই আমি। এখান থেকে এখানে পর্যন্ত একটা শেপ, স্ট্রোক কালার অফ করলাম, পারফেক্ট। এরপর এটাকে থেকে আমি অফসেট পাঠতে যাচ্ছি। অফসেট পাথ থেকে এখানে কমাবো কত, আপনার এটা 0.5 1 ইঞ্চিও কমানো হয়ে থাকে, 0.5 বা 1 ইঞ্চিও ইনভয়েসের ক্ষেত্রে কমানো হয়ে থাকে। তাহলে আমি এখান থেকে -1 ইঞ্চি দিয়ে দেখি 1 ইঞ্চিতে কেমন আসতেছে প্রিভিউ। 1 ইঞ্চিতেও করতে পারেন কিংবা 0.5এও করতে পারেন, এক একটা আপনার ডিজাইনের উপর ভিত্তি করবে। এটার ক্ষেত্রে দেখি 0.5, আবার আচ্ছা 7.5 দিই। আমি 0.5এই করতেছি, হ্যাঁ 0.5এই দিচ্ছি এটা, ওকে করলাম। এটাকে কন্ট্রোল 5 দিয়ে গাইড বানালাম এবং কন্ট্রোল 2 দিয়ে লক, আর ব্যাকগ্রাউন্ডকেও কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। তাহলে আমাদের ফাইল সাইজ রেডি। ঠিক ফটোশপেও আপনারা ওই একইভাবে করতে পারবেন, এখানে লেটার পেজে বা অন্য যে কোনো পেজ থেকে নিয়ে এটা এখন করতে পারেন। এখন শেপ ডিজাইনটা আপনি আপনার মনের মতো করেন, যেমনটা আমাদের এখানে কি কি বিষয়গুলো আসতেছে, কোম্পানি নাম, ইনভয়েস, কত তারিখে আপনার ইস্যু করা হয়েছে বা কি কি বিষয়গুলো না হয়েছে, শেষে সিগনেচার, এই বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে। তাহলে সেই হিসাবে আমরা উপরের দিকে লোগো এবং কোম্পানি নাম এটা দিতে পারি। এখান থেকে একটা শেপ নিচ্ছি আমি, এই কালারটা রাখলাম, এটাকে আমি রাউন্ডেড করে দিচ্ছি। ওকে, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন কি, দেখেন এটাকে যদি আমি ছোট বড় করি একটা পার্থক্য দেখেন, এটাকে আমি ধরে ছোট করতেছি, এখন দেখেন এটা কি হয়ে গেছে বলেন দেখি, রাউন্ড হয়ে গেছে। আবার বড় করতেছি, এবার দেখেন আরেকটা দিক থেকে হচ্ছে। এই যে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য কি করব, আমার তো প্রয়োজনে পরবর্তীতে একটু ছোট করারও প্রয়োজন পড়তে পারে, ছোট করতেছি দেখেন একসময় এটা রাউন্ড হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যেতে পারে এভাবে। এখান থেকে আপনি আরো একটা শেপ নেন, এটার উপরে আরো একটা শেপ নেন, এটাকে ব্যাগে দিচ্ছি, কালারটা অন্য একটা দেই। এই দুটাকে একসাথে ধরে, এই দুটাকে ধরলেন একসাথে ধরে শেপ বিল্ডার টুলে আসলাম, এখান থেকে এটা মাইনাস করে দিলাম। এবার যদি ছোট বড় করি, এবার দেখেন ছোট বড় করলে ওই সমস্যা কিন্তু আর নাই। দেখেন এবার আমি ছোট করতেছি ঠিক তার রেশিও অনুযায়ী হয়ে যাচ্ছে, আগে কিন্তু বৃত্ত হয়ে যাচ্ছিল, এবার সেই বৃত্তর ঝামেলাটা নাই। যদি এমনটা হয় সেক্ষেত্রে আপনি এই কাজটা করে নিতে পারেন, অন্য একটা শেপ দিয়ে ওটার উপর দিয়ে দিবেন। এখন ছোট করতেছি কোনো সমস্যা নেই, বড় করতেছি কোনো সমস্যাটাই নেই। এছাড়াও আরো একটা ক্ষেত্রে সমস্যাটা হয় কি ধরনের, শেপে নেওয়ার পরে যদি শেপ চেপে নেয় তাহলেও কি সমস্যা হয়? হ্যাঁ তাহলেও ওই সমস্যাটা হবে। যেমন আবার দেখাচ্ছি দেখেন, শিফট চেপে নিলেও এই সমস্যাটা হবে। যদি আপনি এই যে এখান থেকে রাউন্ডেডটা করেন, এই যে এখানে রাউন্ড করলাম, এতটুকু রাউন্ড করলাম, বা এখান থেকে এতটুকু রাউন্ড করলাম, এখন আপনি যখন এটা ছোট করবেন, এখান থেকে ছোট করবেন দেখবেন যে এটা আস্তে আস্তে এই যে রাউন্ড হয়ে যাচ্ছে, এই যে রাউন্ড হয়ে যাচ্ছে। আবার বড় করেন দেখেন এটা রাউন্ডনেসটা কমে যাচ্ছে, এই সমস্যাটা আপনার হবে। এছাড়াও আরো এক ক্ষেত্রে হয়, আপনি যখন স্ট্রোক নেবেন সেক্ষেত্রেও এই সমস্যাটা হয়ে থাকে।
এই ক্ষেত্রে স্ট্রোক নিলেও এই সমস্যাটা হয়ে থাকে। যেমন আমি এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, এটার আমি স্ট্রোক অন করতেছি, স্ট্রোকও অন করলাম, স্ট্রোককে বড় করে দিলাম, দেখেন স্ট্রোককে বড় করে দিচ্ছি, ঠিক আছে। এখন এটাকে আমি এখন ছোট বড় করব, দেখেন এটাকে আমি ছোট করলাম, দেখেন স্ট্রোক যেমনটা আছে বা তেমনটাই আছে, এখন স্ট্রোক ঠিক যতটা সাইজ ছিল ঠিক ততটাই আছে, আবার যখন বড় করতেছি তখনও কিন্তু ততটা সাইজে আছে, এখনো স্ট্রোক যত বড় আছে বা ছোট করতেছি, এবার দেখেন বেশি অংশ জুড়ে দূরে নিয়ে নিছে। এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলো এড়ানোর জন্য আপনি এটাকে এক্সপান্ড করে নিতে পারেন, যে স্ট্রোক তারপরে ভাই সমস্যাটা হয় ওই যে সেই বিল্ডার দিয়ে এটা হাফ করা যায় না, হাফ হ্যাঁ করলে ওই রাউন্ডটা আবার থেকেই যায় হয়, ওই হাফটা নিতে। তাহলে সিম্পল হয়ে এটাকে ধরলেন, এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এটা ওকে করে দিলেন। এবার দেখেন আপনার এটা শেপের সাথে চেঞ্জ হবে, দেখেন আমি ছোট করব, শেপের সাথে দেখেন স্ট্রোকটাও চিকন হয়ে গেছে, দেখেন স্ট্রোক আমার চিকন হয়ে গেছে। এবার যখন বড় করব স্ট্রোকটাও শেপের সাথে ছোট বড় হবে, দেখেন স্ট্রোকটা এবার মোটা হয়ে গেছে। তার মানে এখান থেকে এক্সপান্ড করে নিতে হবে, তাহলে আপনার সাইজটা ঠিক থাকবে। এটা শেপ ছোট করতেছেন, স্ট্রোকও তার সাথে সাথে যতটুকু প্রয়োজন সেই রেশিও অনুযায়ী নিয়ে নিচ্ছে, আবার স্ট্রোক যতটুকু বড়তে প্রয়োজন সেই রেশিও অনুযায়ী সে অটোমেটিক্যালি ভাবেই নিয়ে নেবে। এই বিষয়টা ফলো করতে পারেন। ঠিক সিমিলার এটার ক্ষেত্রে যেমন আমরা একটাকে ছোট বড় করতেছিলাম, ওই সমস্যা দেখা দিছিল। তাহলে জাস্ট আমি এটা এখান থেকে এখানে রাখলাম লোগোর জন্য, এখানে আরেকটু বড় করে নিই, তারপরে এটাকে একটা অল্টার চেপে কপি করে এইটা এখানে রাখা যেতে পারে। এটার কালারটা রেড নিচ্ছি, লাইট রেডটা মনে হয় বেশি ভালো হতে পারে, শুধু স্টক করে মধ্যেই কালারটা দিচ্ছি, লাইট রেডটাই নিলাম। এই রেডটাকে পিছন দিকে দিচ্ছি, এটাই উপরের দিকে রাখা যেতে পারে। এটা আবার সামনের দিকে নিলাম, আর একটু সামনের দিকে চাপাই দিই, তাহলে একটু জায়গাটা বেশি পাবো। ওকে, এবার আমি ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম, কারণ সবগুলো শেপকে ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার টুল দিয়ে এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলো আমরা কেটে ফেলি, এক্সট্রা যে অংশগুলো আছে। তাহলে এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের সাথে ধরি, তাহলে এই সমস্যাটা হবে না। শুধুমাত্র এটাকে নিলাম, ঠিক সিমিলার এ পাশেরটাও এটাকে আর ব্যাকগ্রাউন্ডকে ধরলাম, তারপরে এটাকে এক্সট্রা এক্সট্রা যে অংশটা আছে সেটা আমরা কেটে ফেললাম। এখানে একটা ডিজাইন চলে আসছে, ঠিক সিমিলার আবার লক করে নিই ব্যাকগ্রাউন্ডকে, আবার লক করে নিলাম কাটার জন্য। তাহলে এই পাশে আমরা লোগো রাখি আর এই পাশে ইনফরমেশনগুলো রাখি, এই পাশে লোগো, এই পাশে ইনফরমেশন, একটা যে কোনো লোগো হিসেবে নিয়ে আসি। আমি কিয়াপুট ফাইলটা ওপেন করে দেখি এখানে কোনো লোগো বা এই জাতীয় কোনো কিছু পাওয়া যায় কিনা। সেটা আমারই ফাইলটা, ওকে। আচ্ছা, লোগোর জন্য আমি আপাতত এটাই চুজ করলাম, এখান থেকে এটাকে চুজ করলাম। লোগোর জন্য এটা এখানে নিয়ে আসি, লোগো হিসেবে বসাইলাম। লোগোটাকে আমি রেড কালার করতে যাচ্ছি, লোগোটা হবে রেড কালারের। এটাকে আনগ্রুপ আর এটাকে ধরে আই ড্রপার থেকে এখান থেকে কালার নিয়ে নিলাম, তাই ধরে নিলাম এটাই হচ্ছে সিম্পলভাবে লোগো। আর এটাকেও আবার গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তাহলে সহজে চলে আসতেছে লোগো এখানে। এবার টেক্সট, এটা টেক্সট কোম্পানি নাম দিয়ে দিই, কোম্পানি। ফন্ট দিচ্ছি মনসেরাট, যেহেতু মেইন কোম্পানি নাম এই জন্য বোল্ড, সবগুলো বড় হাতের করে দিব। আর সাইজ দেখি 20-এর মধ্যে, ফন্ট কালার থাকবে হোয়াইট, যেহেতু আমরা ব্ল্যাকের মধ্যে বসাতে যাচ্ছি। ওকে, কোম্পানি নাম, আরেকটা হচ্ছে কোম্পানি ট্যাগ, জাস্ট
টিএজি ট্যাগ অ্যালাইন এনি ট্যাগ লাইন, এটা এত বড় থাকবে না, বোল্ড থেকে এটা হচ্ছে রেগুলার, আগেরটার সাইজ থেকে এটা আরেকটু ছোট করে দিই। ওকে 10 পিটি। তাহলে এটাকে আর এটাকে ধরে এই পাশ থেকে অ্যালাইন করে ফেলি। ওকে অ্যালাইন পারফেক্ট। আর একটু উপরে, তাহলে টেক্সট আর এটাকে একটা গ্রুপ, এটাকে আর লোগোর সাথে ধরে এটার সাথে অ্যালাইন। ওকে পারফেক্ট। কোম্পানিটা তাহলে আর একটু, এটা পুরোটা একটা গ্রুপ, একটু সাইড দিকে যতটুকু হয় সেভ জোন পর্যন্ত সরাই দিতে পারি বা আরেকটু উপরে রাখতে পারেন। আর এই পাশে যে অপশনটা রাখছে, এই পাশে আমরা এই ফোন, লোকেশন, এই বিষয়গুলো দেওয়া যেতে পারে। তাহলে প্রথমত ফোন, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে লোকেশন। আইকনগুলো নিয়ে আসি, তাহলে ফোন, লোকেশন, ওয়েবসাইট। ব্ল্যাক কি ভালো হবে না এটা ভালো হবে? এটাই নিলাম সবগুলো এই পাশ থেকে এই পাশে। চলবে। সব আইকনগুলোকে হোয়াইট করব, রেডের মধ্যে হোয়াইট কালারই ভালো লাগে। ওকে হোয়াইট কালার। ফোন দুটা ব্যবহার করা যেতে পারে, ফোন নাম্বার দুটা, এখান থেকে টেক্সট থেকে একটা করলে বাকিগুলোতে সব কপি করে দিয়ে দিব। ফোন নাম্বার তাহলে হচ্ছে 00012345678 9। এটারও ফোন কালার হবে হোয়াইট। আচ্ছা আর কে দুজে ভাই, ওই যে টেক্সটের বিষয়টা বলছিলেন না, আমার এটা ঠিকঠাকের একটা সমাধান পাইছি, যে অ্যালাইনের বিষয়টা। জি ভাই। এটার একটা সমাধান পাওয়া গেছে। আর এটাকে একটু ছোট করে নিই, ঠিক এটার যতটুকু হবে ততটুকুই, যে খুব যে বড় করব এমনটা না। নিলাম এটার সাথে, আবার এটাকে অ্যালাইন। দেখেন এই যে টেক্সটগুলো আছে এখানে সম্ভবত আলাদা একটা আমার ইন্টার পড়া আছে, ইন্টার দেওয়া আছে। এই ধরনের সাধারণত তো আমাদের 27 টাকা অ্যালাইনটা করেই দিতে হচ্ছে। এখানে যদি এক্সট্রা যে এই যে নিচের দিকে অংশটা আছে, এটা যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে আউটলাইন অবজেক্ট। তাহলে আপনার এটা আর এক্সট্রা থাকবে না, এবং এটা আপনার এখন পারফেক্টভাবে অ্যালাইন থাকবে, এবং এটা হচ্ছে এডিটেবল, এবং এটা এডিটও করতে পারবেন আপনি যদি চাই, যে এডিটও করা যাবে, যে এডিটও করা যাচ্ছে যদি আপনি চান, এদিক থেকে এটা করা যেতে পারে। তবে এইভাবে বেশিরভাগই করে না, সমস্যার সমাধান সমানভাবে অ্যালাইনের জন্য ওটাই আপাতত দেখতেছি। ঠিক আছে, ফোনটাকে এখানে রাখলাম অল্টার টেক্সটের ভিতর, আর এটাকে গ্রুপ করলাম, অল্টার চেপে এখানে একটা কপি করলাম, আর কন্ট্রোল ডি দিয়ে এখানে একটা, প্রয়োজন এটা একটু সাইডে সরাই দিই। এবার তিনটাকে ধরে ডিস্ট্রিবিউটর ঠিক করে নিই। ওকে পারফেক্ট। এখন শুধু জাস্ট আইকন চেঞ্জের বিষয়টা আসতেছে। আর আচ্ছা রুল ভাই, হুম একটা কোশ্চেন। বলেন। ভাই ওই যে আপনি লোগোটা বানাইছেন না, ওইখানে যে হোয়াইট কালারের যে অ্যারোটা দেওয়া আছে, হুম ওইটা কি কোনোভাবে ওই কালারটা হোয়াইটের জায়গায় আমি ট্রান্সপারেন্ট বানাইতে পারবো ওইটারে? লোগো তো ভাই এটা তো অলরেডি আমার ভেক্টরই আছে, সেক্ষেত্রে তার কোনো সমস্যা নেই। না সেটা বলি না, আমি যদি চাই যে আমার ট্রান্সপারেন্ট বানায় আমি পিছে ব্ল্যাকটা আমি ফুটে উঠাই, তাহলে কি ওটা কোনোভাবে সম্ভব? যাবে না, কেন যাবে? এই যে এটাকে দেখেন আনগ্রুপ করলাম, বা আনগ্রুপ নাই করি, ডাইরেক্ট গ্রুপ সিলেকশন দিয়ে ধরলাম, গ্রুপ এটা ধরলাম, এখানে কালার থেকে আমার গতকাল তো ট্রান্সপারেন্টটা বানাইছিল, বা যত ছিল যেই কালারটা ছিল আমার ওই কালারটা দিয়ে দেন, আপনার এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। না এখানে সেভ করা নেই, দিলে ওইটা ট্রান্সপারেন্টের ইফেক্টটা চলে আসবে। আপনি কি ওকে ভাই ঠিক আছে। না, না আলাদা কিছু বলতেছিলেন? আচ্ছা যেহেতু এটা জি সমস্যা, না ভাই, আমি বলছি দেখি। আমি চাইছিলাম নিচে ওটা ফুটে ওঠার লেখা, এই জায়গায় আমি এই যে সুইচের মধ্যে আমি পাইছিলাম একবার ট্রান্সপারেন্ট, এখন আমারটা আসে না। পুরোটাই নিয়ে নিচ্ছে, এটার ক্ষেত্রে এটা আমরা আনগ্রুপ করি, কিংবা এখান থেকে এক্সপান্ড করা যেতে পারে।
ভাই এটা স্প্যাম করলে হবে না, এটার প্রবলেম আছে। ভাইয়া রিয়ার থেকে একটা ফাইল অনেক অনেক ট্রাই করছিলাম ভাইয়া, এটার প্রবলেম হয়, এই একই অবস্থা আসবে। জি ভাই হয়ে গেছে, এখান থেকে ওয়েবটা ডিলিট করলাম। ঠিক এগুলোর মতোই সাইজ করে নিই, আর একটু সাইজটা হয়তো ছোট হবে। তাহলে এটাকে আমি করব এই ফোন নাম্বারের সাথে, কেননা ফোন নাম্বারটা অলরেডি অ্যালাইন করা আছে ফোন নাম্বারের সাথে। আর এই পাশে হচ্ছে শেষে হচ্ছে লোকেশন, আনগ্রুপ ডিলিট করলাম। একটু সাইজ মনে হয় লোকেশনটা ছোট হয়ে গেছে। ঠিক সিমিলার আবার এই টেক্সটের সাথে, এই টেক্সট নিলাম, এটাকে ক্লিক করে এটার সাথে, সরি এটার সাথে করব। ওকে পারফেক্ট, আর অ্যালাইনও ঠিক হয়ে গেছে। এখন যা শুধু আপনার ওয়েবসাইট বা এগুলা টেক্সটগুলো চেঞ্জ করলে হয়ে গেল। www. ইমেলটা দেখি, email@mail.com, website.com। এটা শেষে যেহেতু www হয় ওয়েবসাইটে, জন্য www দিয়ে দিই .website.com। ঠিক এখানে লোকেশন বসাই দিলে হয়ে গেল। তো উপর দিক থেকে একটা ডিজাইন এখানে হয়ে গেছে। এখন নিচের দিক থেকে যেমন একটু আগে দেখলাম ইনভয়েস লেখাটা আপনার বড় করে দেওয়া হয়, শায়দ তাহলে ইনভয়েস লেখাটাও আমরা বড় করে দিয়ে দিই সাইড থেকে। টেক্সট বা কোম্পানি থেকে নিয়ে আসা যায়, একে আনগ্রুপ করে রাখি, এটাকেও আনগ্রুপ। যেহেতু কোম্পানি লেখাটা আবার এখানে হোয়াইট কালারে মিলে যাবে, এই জন্য কালার আপনি একটা আছে 494949, এই কালারটাও ব্যবহার করা যেতে পারে। এটাও বেশি মনে হয় ডার্ক হয়ে গেছে। ওকে চলবে। এটাকে আমি ইনভয়েস লিখতেছি, INVOIC, ইনভয়েস। সাইজ একটু বড় করে নিই, 40-এর মতো। ইনভয়েসটা এখানে থাক নিচের দিকে। ইনভয়েস এটা সাধারণত পরিবর্তন করে না, এটা এই জন্য মিডিল লাইনে দিলাম। এটা সাধারণত পরিবর্তনের প্রয়োজন একটা আসবে না, এটা বরাবর ইনভয়েস। এখন ইনভয়েসের নিচে ট্যাগলাইন থেকে নিয়ে আসি, এটার ফন্ট কালার ঠিক ওইটাই দিই। এগুলো ট্যাগলাইনে একটু বড় করছে, তুলনামূলক একটু বড় দিই। আগেরটা ছিলাম 10, এখানে 12 ব্যবহার করা যেতে পারে। এখন হতে পারে ইনভয়েস নং, ইনভয়েস নং। আর এখানে একটা ট্যাব দিয়ে তাহলে একটা পুরা একটু বেশি ফাঁকা নিয়ে বা দুইটা ট্যাবও দিতে পারেন। 1 2 3 4 নিলাম। এখন চাইলে একটা লাইনের মধ্যেও করা যেতে পারে, দুটা লাইনের মধ্যেও করা যেতে পারে। আমি একটা লাইনের মধ্যে সবগুলোকে করে ফেলি, বা একসাথে ইনভয়েস নং আসলো, তারপর হচ্ছে DAT, ডেট বা ডিউ ডেট। আবার ডেটের ক্ষেত্রে আপনার তাহলে হচ্ছে প্রথমে যেহেতু ওরা মান্থ লেখে, তাহলে তারপর হচ্ছে DD বড় হাতের দিই, DD YER। ইনভয়েস ডেট ট্যাব, ঠিক সিমিলার মান্থ ডেট YER। আর সবগুলোকে ধরে তাহলে এই পাশে ভিতরের দিকে নিয়ে নিই। জাস্ট কারণ এখানে একটু ফাঁকা রাখি, এখন যদি কেউ চেঞ্জ করতে চায় ডেট, যে দেখেন এখান থেকে সহজে চেঞ্জ করতে পারতেছে, বা এখানে জাস্ট লিখলে হয়ে যায়। সেটা অ্যালাইনমেন্ট এই পাশ থেকে থাকলেও এটা কোনো সমস্যা নেই, বা প্রয়োজনে এই দুটাকে আমরা এই পাশ থেকে অ্যালাইন করে দিতে পারি। তাহলে এটা হবে অ্যালাইন টু সিলেকশন, আর এটা হচ্ছে এই পাশ থেকে অ্যালাইন। এটা এদিকে দেওয়া যেতে পারে। এবার হচ্ছে ইনভয়েস যে নিবে বা যার নামে হবে সেটা দিয়ে দিই।
তারিখের ব্যাপারটা হচ্ছে কি ডিউ ডেট আর কি অন্যান্য যে কয়েকটাতে দেখলাম বেশিরভাগই এটা দুটা ডেট ব্যবহার করা হয়েছে একটা। এখন হতে পারে যেদিন ইনভয়েস ডেটটা আপনার ইস্যু করা হয়েছে সেই দিন, যদি কোনো কিছু ক্ষেত্রে বাকি থাকে বা বাকি রাখে সেক্ষেত্রে এত তারিখ থেকে এত তারিখ হিসাবে ব্যবহার করা যেতে পারে। বা অন্যান্য ডিজাইনগুলো আমি কয়েকটা দেখলাম, কয়েকটার ক্ষেত্রে ডিউ ডেট ওইভাবে ডেট দুইটা ব্যবহার করা হয়েছে, কোথাও কোথাও আপনার একটাও ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে একটাও ব্যবহার করতে পারেন, কিছু কিছু আমি একটু আগে দেখতেছিলাম দুটা ডেট ব্যবহার করা হয়েছে আপনার আর কি ইনভয়েসের ক্ষেত্রে। এখন একটা হচ্ছে আপনার ডিউ ডেট বলতে বাকির বা ডিউ যেহেতু বাকি বোঝায়, বাকির কোনো একটা তারিখ যদি বসাতে চায়, আর যেদিন এই ইনভয়েসটা তৈরি করছে সেদিনকার একটা ডেট এভাবে করা যেতে পারে। তাহলে ইনভয়েস যার কাছে থাকবে টু এই পাশ থেকে সিলেকশন করলাম, আর এটাও সাইজটা আচ্ছা 10ই থাক, আর এটার কালারটা আমি রেড কালার রাখি, ইনভয়েস টু। এবার হচ্ছে যার কাছে পাঠাবো তার নাম, কোম্পানি থেকে এটাকে কপি করে নিয়ে আসি, এটার কালারটা হবে ব্ল্যাক, এই কালারটা দেওয়া যেতে পারে। যার কাছে আপনি যার নামে হবে JSON জন স্মিথ SMIT স্মিথ, এটা বড় হাতের কটা ততটা মনে ভালো লাগতেছে না, জন স্মিথ স্মিথ এটা 20 ওকে পারফেক্ট। তারপর হচ্ছে আপনার উপরের এটা হচ্ছে কোম্পানি অর্থাৎ যিনি কোম্পানি তার ইনভয়েস ঠিকানা বা এগুলো। এখন এদিকে হচ্ছে যে কিনতেছে তার নামে একটা ইনফরমেশন লেখা হয়। এটাকে ছোট্ট করে না নিয়ে এখান থেকে ট্যাগলাইনটাকেও আমরা নিয়ে আসতে পারতাম, এটাকেই নিয়ে নিই। এটা হচ্ছে আগেটা হচ্ছে 20, এটা দিচ্ছি 10। এটা বোল্টের মধ্যে থাকবে না, এটা থাকবে আপনার রেগুলার রাখা যেতে পারে, রাখলাম। এটা হচ্ছে যে বিষয়ে একটা ম্যানেজার ওনার যে একটা পদবি আছে বা এটা একটা দিলে হয়ে গেল। ঠিক সিমিলার ইনার ফোন নাম্বার ইমেল অর্থাৎ যে কিনতেছে এটা হচ্ছে এদিক থেকে দেওয়া যেতে পারে। টেক্সট টুল টাইপ টুলে আসলাম, এটা হচ্ছে প্রথমে ফোন PSONE ফোন প্লাস 00012345678 রাখলাম। তারপরে হচ্ছে ইমেল, প্রয়োজনে এখানে একটা করে ট্যাব দেওয়া যেতে পারে যদি মনে হয়, তাহলে আর কি ঠিকঠাক ফাঁকা থাকবে। email@mail.com আর তারপরে হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস অ্যাড্রেসের এখানে দিয়ে দেন ADDRESS অ্যাড্রেস। এগুলো একটু বেশি কাছাকাছি হয়ে গেছে, আঠারো বেশি ফাঁকা হয়ে গেছে, 16 ব্যবহার করা যেতে পারে। ওকে পারফেক্ট। এবার নিচের দিকে যেমনটা এগুলো ছিল বা কি কি পণ্য নেওয়া হয়েছে, ঠিক এই যে কি কি পণ্য নেওয়া হয়েছে এটার ডিজাইনটা করে ফেলা যেতে পারে, বা কি কি পণ্য নেওয়া হয়েছে এটা এখন চাইলে আমরা বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এখান থেকে একটা আপনার লাইট কালার একটা ডার্ক কালার এইভাবেও করতে পারেন, কিংবা সরাসরি একটা বা আরেকটার সাথে ফ্রেম বা শুধুমাত্র লাইন দিয়ে এটা দিয়েও করা যেতে পারে। এখানে এক একটা এক যেমন এটার ক্ষেত্রে একটা ডার্ক কালার একটা লাইট কালার বা দুই পাশ থেকে দুইটা লাইন টানছে, এইভাবেও করা যেতে পারে। যেহেতু হেডিং দিতে হবে, হেডিং এর জন্য আমরা একটা নিয়ে নিই, এদিকে রাউন্ডেড ব্যবহার করা হয়েছে এই জন্য এখানেও রাউন্ডেড বিষয়টাই নেই। এখান থেকে এখানে পর্যন্ত এটা নিলাম, ওকে গাইডলাইন পর্যন্তই, এটাকে একটু রাউন্ড করে নেওয়া যেতে পারে, তাহলে শুধুমাত্র উপরে দুইটা কর্নারকে রাউন্ড করি।
ডাইরেক্ট সিলেকশন রুলস বলে উপরে দুটাকে মার্ক করলাম আর উপরে দুটাকে একটু রাউন্ড করে নিই। বেশি মোটা হয়ে গেছে, এটাকে আরেকটু চিকন করে নিই। পরবর্তীতে করলে কি হয়, রাউন্ডনেসটা নষ্ট হয়ে যায়। বেশি বেরিয়ে যায়নি, একটু রাউন্ড করে নিলাম যতটুকু প্রয়োজন। ওকে, রাউন্ড। এখন আপনার যেমনটা হচ্ছে থাকে একটা সিরিয়াল নং, কত প্রাইস, কোয়ান্টিটি বা টোটাল, এই হিসাবটা থাকে, তাহলে ওইটাই আমরা করে ফেলি। তারপরে প্রথমত হচ্ছে নং অর্থাৎ নাম্বার, টেক্সট বাইরে থেকে লিখতেছি নং। যেহেতু এটার মধ্যে বসাবো, এটার কালার হবে রেডের মধ্যে বসাবো, এই জন্য কালার হবে হোয়াইট। ফন্ট সাইজ একটু 15 করি। ওকে, নং নাম্বার আচ্ছা, একসাথে পড়া যেতে পারে। নাম্বারটা যে ছোট হবে, এরপর হচ্ছে আইটেম, টাইপ টুলে আসি, আইটেম, ITEM, আইটেম ডিসক্রিপশন, DESCRIPTON, আইটেম ডিসক্রিপশন। সবগুলো বড় হাতের করা যেতে পারে, মনে হয় বড় হাতের করলে খারাপ লাগবে না। এখানে দিচ্ছি, এটাও বড় করে নিই। তো রেগুলারের থেকে যদি মনে হয় যে সেমিবোল্ডটা ভালো হচ্ছে, যেহেতু টাইটেল সেমিবোল্ডও রাখা যেতে পারে, এখান থেকে সেমিবোল্ড করে দিই। আইটেম ডিসক্রিপশন, যেহেতু আইটেমের বিষয়টা একটু বড় হয়, আপনার সাধারণত আইটেম জিনিসটা একটু বেশি হয়, একটু ফাঁকা বেশি রাখি। এরপরে আসি প্রাইস, PRICE, প্রাইস কয়টা নেওয়া হয়েছে, কোয়ান্টিটি QTY শর্টকাটে, আরেকটা হচ্ছে টোটাল। টোটাল, TOTAL, ওকে, টোটাল। তাহলে এটা সবগুলোকে ধরলাম। এখানে আপনার ফাঁকাটার ক্ষেত্রে অ্যালাইন বা এটার বিষয়টা ততটা ক্যারি করে না, কেননা এক একটা নংটার সাধারণত সাইজ কম লাগে, আইটেম ডিসক্রিপশনে এটা একটু বেশি লাগে, প্রাইসিং এরটা একটু হয়তো বেশি আসতে পারে, এই জন্য কোয়ান্টিটি এত লাগে না। এটা এভাবে করা যেতে পারে, কিংবা এই তিনটাকে আমরা করতে পারি শুধুমাত্র। ওকে, এই টেক্সটগুলোকে সবগুলোকে একটা গ্রুপ করতেছি আমি, সবগুলোকে একটা গ্রুপ, আর ব্যাকগ্রাউন্ড, আর এটাকে ধরে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিডিল লাইন। এখন নিচের দিকে এখন আমরা চাইলে লাইন আকারও করতে পারি, কিংবা এই হালকা একটা সাদা ঘর আকারও করা যেতে পারে, এখন যেটা ভালো মনে হয়। আচ্ছা, এই ডিজাইনটাই ট্রাই করে দেখি। নিলাম, এটাকে একটু ডার্ক কালার দিই। অল্টার চেপে এটার সাথে একটা কপি করলাম, এটাকে আবার হোয়াইট কালার, দুটাকে ধরলাম, তিনটা নেই তাহলে একটা সুবিধা হবে, তিনটার এই পার্থক্যটা বোঝাবে। সবগুলোকে ধরলাম, অল্টার চেপে এখানে শেষ পর্যন্ত তিনটাকে ধরি, অল্টার চেপে এখানকার এই কালারের বিষয়টা একটু বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। সবগুলোকে সিলেক্ট হয়েছে, গ্রুপ করে নিলাম, কেন আসতেছে না? অল্টার চেপে একটা কপি,
ঠিক এখানে বরাবর, আবার কন্ট্রোল ডি দেওয়া যেতে পারে। এখন যে কয়েকটা নেবেন সেই হিসাবে দিয়ে দেন। এখন চাইলে এটা আরো চিকন বা মোটা করে দেওয়া যেতে পারে, বা চাইলে শুধুমাত্র লাইন আকারেও নেওয়া যেতে পারে। আসলো। আচ্ছা, এই কয়েকটা এই যে ডাবল হয়ে গেছে এখানে। ওকে, এই কয়েকটাই থাক। এখন এগুলোর মধ্যে এখন আমরা টেক্সটগুলো লিখতে পারি। এটা যে হচ্ছে নাম্বার, সিরিয়াল বা এই বিষয়গুলো, সবগুলো আপাতত একটা গ্রুপ থাক। আর এখানে এটাকে অল্টার চেপে এটা বরাবর একটা নিয়ে নিলাম, আর এটা হবে উপরের দিকে। এগুলার কালারটা থাকবে ব্ল্যাক, ব্ল্যাক হিসেবে এই কালারটাই নিচ্ছি আমি। এখন এটা আপনি সিরিয়াল নাম্বারটা এডিট করে দিয়ে দেন, বা মিডিল লাইনও করে নিতে পারেন। 01, এটা আইটেমটা হয় যে বিজনেস কার্ড, BUSINE, বিজনেস CARD। আচ্ছা, এটা আমার মিডিল লাইন করার প্রয়োজন, এগুলো মিডিল লাইন করার প্রয়োজন, নাহলে দুপাশ থেকেই নিয়ে নিচ্ছে। আচ্ছা, বিজনেস কার্ড এগুলো প্রত্যেকটাই মিডিল লাইন। কোয়ান্টিটিতে আসি, এটাও মিডিল লাইন। টোটাল, যেহেতু এটা মূলত চেঞ্জিং হবে, আপনার বিভিন্ন সময় বিভিন্ন টাইপ হবে। আর এগুলাকে আমরা হাইলাইট না করি, উপরেরটা যেহেতু হাইলাইট আছে, এই কয়েকটা টেক্সটকে আমরা রেগুলারই করে ফেলি। সেমি বোল্ড থেকে এটা হচ্ছে রেগুলার। আসলে উপরেরটার সাথে এটাকে অ্যালাইন করলে ভালো হয়, প্রথম দিক থেকে করলেই ভালো, একসাথে করলেই ভালো হতো। একে আনগ্রুপ করে নিচ্ছে, তাহলে এই নং আর এই নং উপরের নং এর সাথে মিডিল লাইন, এটা আর উপরের ডিসক্রিপশনের সাথে মিডিল লাইন এটা, আর এই প্রাইসের সাথে এটা মিডিল লাইন, এটা আর এটার সাথে এটা মিডিল লাইন, টোটালের সাথে মিডিল লাইন। এখন এখানে আপনি জাস্ট বিজনেস কার্ড, CARD, বিজনেস কার্ড, এখন এটা মিডিল থেকে হয়ে যাবে। প্রাইস কত ডলার? $50। সাধারণত ডলার চিহ্নটা আগে হয়। $50 কয়টা নিছে? 3টা। টোটাল কত হয়েছে? $150। এভাবে হয়ে গেল। এখন প্রত্যেকটা এইভাবে একটার পর একটা আপনার সিরিয়ালগুলো দিলে হয়ে গেল, কপি পেস্ট করে। আমি ওইটার দিকে আসতেছি না, আমি একেবারে টোটালের দিক থেকে আসি। টোটালের জন্য আমি এই যে ব্যাকগ্রাউন্ড যে শেপটা আছে, এটাকে অল্টার চেপে কপি করলাম, ওতে হচ্ছে রিফ্লেক্ট, ওতে ক্লিক করলাম, এটাকে হরিজন্টাল বরাবর ওকে করি, উল্টা হয়ে গেল। এটা কি করব কি, এটাকে একটু উপরে উঠাই দিই, বেশি নিচে জায়গার অভাব পড়বে না হলে। উপরে উঠাইলাম। এখন টোটালের বিষয়টা এটা সাইডে থাক, আবার এটা সাইডে থাক। এখন এখানে টোটালের ভিতরে আবার কয়েকটা হিসাব এখানে আসে, শুধুমাত্র টোটাল করে না। যেমন এখানে হচ্ছে যে সাব টোটাল, ট্যাক্স, ডিসকাউন্ট, এই বিষয়গুলো, তারপরে হচ্ছে গ্র্যান্ড বা ফাইনাল টোটাল একটা করা হয়। তাহলে সেই হিসাবে এখানে আমরা একটা কাজ করে ফেলতে পারি। এখান থেকে টোটালের বিষয়টা, এখান থেকে যে কোনো একটা টেক্সট নিয়ে আসি, কন্ট্রোল টি। প্রথমটা যেমনটা ছিল SUB সাব টোটাল, TOTAL সাব টোটাল, এটা মনে হয় সবগুলো বড় হাতের ভালো লাগতেছে না। সাবের এখানে একটা আন্ডারস্কোর, সাব টোটাল ছোট হাতের করে নিলাম, এবং এটাকে একটু বোল্ড রাখি, যেহেতু আবার এটা হাইলাইটের বিষয়, সেমি বোল্ড। যদি মনে হয় যে বোল্ড ভালো লাগতেছে তাহলে বোল্ড, যদি ভালো না লাগলে ওটা বাদ। সাব টোটাল, টোটালটা টিটা বড় হাতে দিই, সাব টোটাল। আমার তো মনে হচ্ছে রেগুলারটাই বেশি ভালো লাগতেছে, মিডিয়াম। ওকে, সাব টোটাল থাকলো। সাব টোটাল
নিলাম, এটাকে একটা ট্যাব দিয়ে নিচ্ছি, বা এটা আবার এই পাশ থেকে অ্যালাইনটা করব, বা টাইটেলটা টোটালটা এটার সঙ্গে অ্যালাইন করা যেতে পারে। ট্যাব না দিয়ে ওটার সাথে আলাদা একটা প্রাইস দিয়ে দিই। সাব টোটাল এখানে একটা কপি করে নিচ্ছি। সাব টোটাল এখানে ধরে নিলাম আমরা হচ্ছে $150, ডলার সাইন 150, আর এটা হবে মিডিল বরাবর, যেহেতু এটা ডলার, আর এটা হবে এই টোটালের সঙ্গে অ্যালাইন। এটাকে ধরলাম আর এখানকার টোটালের সাথে এটাকে অ্যালাইন করে নিই, এখান থেকে এটা মিডিল লাইন। তাহলে এটা যে যাই চেঞ্জ করেন না কেন এটার সঙ্গে একটা পুরো একটা মিডিল বরাবর আসতেছে। সাব টোটাল আসলো, পুরোটাকে গ্রুপ করে অল্টার চেপে একটা কপি আর একটা কপি। সাব টোটাল ছিল, তারপর হচ্ছে ট্যাক্স, ভ্যাট এবং হচ্ছে ডিসকাউন্ট। TEX ট্যাক্স 15%, এটা হচ্ছে ডিসকাউন্ট। এই তিনটাকে ধরে এই পাশ থেকে অ্যালাইন। আর যদি এখন মনে হয় যে ডটগুলো আপনি মিলাবেন, চাইলে এটাও মিলানো যায় এক পাশ থেকে, আমি ডটগুলাই তুলে দিলাম। আর যদি মনে হয় যে অ্যামাউন্টের সংখ্যা আরো বেশি হতে পারে, তাহলে এটা একটু বেশি ফাঁকা করে নিতে পারি। রাখলাম। আর সবার সাথে হচ্ছে গ্র্যান্ড টোটাল বা একেবারে ফাইনাল রাউন্ডেড হিসেবে যেহেতু আছে, এটা ওই দিক থেকে রাউন্ডেড করে নেওয়া যেতে পারে। তাহলে রাউন্ডেডের জন্য আমি এটাকে দুভাগে ভাগ করতেছি যেন এটার আর এটার সাইজটা সমান থাকে। এই জন্য আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি আর অল্টার চেপে এখানে আরেকটা শেপ নিলাম। সব শেপগুলো ধরলাম, শেপ বিল্ডার টুল দিয়ে, এগুলো মাইনাস, এটা মাইনাস, তাহলে মিডিল সাইজটা এটা চলে আসলো। এটাকে ধরে এটার নিচে এটা বরাবর দিয়ে দিলাম, যেন সাইজটা এটা সমান করে নিতে পারি। আর কর্নারগুলো উপর দিক থেকে কর্নারগুলো অ্যালাইন করে দিই, নিলাম। উপর দিক থেকে না, এটা নিচ দিক থেকে। রাউন্ড যেহেতু এটা রেড এর মধ্যে পড়ছে সেহেতু এটা ফন্ট কালার হবে হোয়াইট। TOTAL টোটাল, এটাও ফুললি হোয়াইট হয়নি, একটু বাকি আছে হোয়াইট। এভাবে এটা এখন করা যেতে পারে। আর এর পাশে একটা যে বিষয়টা আছে যে সিগনেচার বা কিংবা কিছু কিছু টিম অ্যান্ড কন্ডিশন, থ্যাংক ইউ, এই জাতীয় টেক্সটগুলো নিয়ে যেতে যেতে পারে। তাহলে এ পাশে আমি সিগনেচারের বিষয়টা এ পাশে রাখি আর উপরে আপনার টিম অ্যান্ড কন্ডিশন এই জাতীয় বিষয়গুলো। আর চাইলে এটাও এটা মিডিল লাইন করে নিতে পারেন, একদিক থেকে করলে হলো। এই দুইটাকে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটা আর এটা ধরে আর এটার সাথে এটা মিডিল লাইন। এটা মিডিল লাইন হয়ে গেল। তাহলে এই পাশে এখন সিগনেচারের বিষয়টা আনি, সিগনেচারটা যে কোনো একখানে নিয়ে আসলে হয়ে যাবে। সিগনেচার এই টোটালটাকে এখান থেকে নিয়ে আসলাম। সিগনেচার যেহেতু এটা ব্ল্যাক কালারের মধ্যে হবে, এটা আনগ্রুপ, এটা দরকার নেই। সিগনেচারের বিষয়টা এটা মিডিল থেকে অ্যালাইনটা করা যেতে পারে বা এক পাশ থেকে করলে হলো।
তাহলে হচ্ছে your name in name and signature 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 TURE signature name and signature আসলো ইনার পদবিটা দেওয়া যেতে পারে এখান থেকে অল্টার চেপে একটা কপি এটার ফন্ট সাইজ আরেকটু 10 করে দিই এটা 15 10 মিডল লাইন এটার সাথে এটার মিডল লাইন আর এখানে এখন কোম্পানির উনি যে বিষয়টা হয় সেই বিষয়টা দিলে হয়ে যাচ্ছে ম্যানেজার আর উপরে একটা সিগনেচার হয় এমন একটা টেক্সট আপনি দিয়ে দেন ইনি এটা সিগনেচার করছে এমনটাই দুটাকে সিলেক্ট করলাম এটার সাথে এটাকে এটা মিডল লাইন আর এই টেক্সটটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই যেন তাহলে এটা সেভ আকারে চলে আসবে এই ফন্টের জন্য বা কোথায় না থাকলে ঝামেলা হবে না তাহলে এখন যে বিষয়টা বাকি আছে এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন বা নোটের বিষয়টা ঠিক এই স্টাইলটাই দিয়ে দিই নেম এন্ড ডেজিগনেশন কলটা চেপে কপি করলাম এখান থেকে টার্মস TREMS টার্মস and conditions con con DITION conditions দিতাম এটা এই পাশ থেকে অ্যালাইন হবে এটাকে যদি হাইলাইট করতে চাই বড় করাও যেতে পারে কিংবা বড় না রাখলে ছোটও রাখা যেতে পারে এটার ফন্ট সাইজটা বড় হয়ে গেছে 10 বেশি ছোট হয়ে গেছে 12 রাখা যেতে পারে যেহেতু এটা শর্ত এই জন্য রেড কালার হাইলাইট যেন হয় শর্ত রাখলাম এটাকেও গাইডলাইনের সাথে অ্যালাইন করে নিলাম আর নিচের দিকে ছোট্ট একটা টেক্সট বক্স নিয়ে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো দিলে হয়ে গেল এখান থেকে এটা পর্যন্ত একটা টেক্সট বক্স নিলাম ফন্ট আপনার মনস্টার লাইট এত বড় দরকার নেই এট দেওয়া যেতে পারে টার্মস কোন এটা সাধারণত ছোটই হয় 9 12 লরেম ইসলাম এখন আপনি চাইলে আবার টার্মস কন্ডিশনগুলো যদি মনে হয় যে একটা একটা করে পার্ট পার্ট করে দিব এটাও করতে পারেন যেভাবে ভালো মনে হয় ওকে ডিজাইন কমপ্লিট এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমাকে ভাই ওই এটা নিয়ে প্রশ্ন নাই তবে আমার একটা জিনিস জানা ছিল সেটা হচ্ছে যে আসলে অটো ক্যালকুলেটর ইনভয়েস ওইটা জিনিসটা কি অটো ক্যালকুলেটর অটো ক্যালকুলেটেড ইনভয়েস ফাইবারে দেখলাম অটো ক্যালকুলেটেড ইনভয়েস লেখা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ অটো ক্যালকুলেটেড খুবই সিম্পল অটো ক্যালকুলেটেড এটা বিষয়টা হচ্ছে কি আপনার দোকান থেকে ধরেন 20টা পণ্য ক্রয় করছে আপনি শুধু এই পাশে দাম বসাবেন ওই পাশে আপনার প্রাইসটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে অথবা এটা আপনাকে এক্সেলে করতে হবে মাইক্রোসফট এক্সেলে করতে হবে ওকে বুঝতে পারছি অটো ক্যালকুলেটর যেমন শুরুতেই বলছিলাম শুরুর দিকে আপনি ছিলেন কিনা এটা আপনার মাইক্রোসফট এক্সেলেরটাই তুলনামূলক সবচেয়ে বেশি জনপ্রিয় মাইক্রোসফট এক্সেলে কেননা দেখেন এখানে এখন বিজনেস কার্ড উনি নিছেন কয়টা ধরে নিলাম যে এখানে ইনি নিছেন 10টা নিছেন বিজনেস কার্ড 10টা এখানে 10 লেখার সাথে সাথে টোটাল এখানে অটোমেটিক্যালি দামটা জেনারেট হয়ে যাবে আমাকে হিসাব করার প্রয়োজন পড়তেছে না কিন্তু এক্সেলে বা ফটোশপে এগুলাকে আপনার বারবার হিসাব করার প্রয়োজন পড়তেছে এখন 10টা যদি হয় সেই হিসাবে আপনার যত দাম হচ্ছে তাহলে 50 কত হচ্ছে 500 এই যে হিসাবটা আপনাকে করতে হচ্ছে আর অটো ক্যালকুলেটরটা হচ্ছে আপনাকে এখানে ওনাকে হিসাব করে বসাইতে হবে না অটোমেটিক্যালি ভাবে হিসাব করে বসাতে এটা তো এই ডিজাইনটা তো আমি ইসে করতে পারতেছি না মানে এইরকম এডিটেবল ডিজাইন তো আর ইসে করতে পারতেছি না এক্সেলে করতে পারতেছি না এক্সেলে বলতে এটা বায়ার তো এই ক্লাস শেপগুলো উনি তো এডিট করবে না উনি শেপগুলো আপনি ওই হিসাবে এখানে বসায় দিয়ে দিলেন এখন যারা এক্সেল ভালো পারেন তারা বলতে পারবেন এক্সেলে ছোটখাটো হিসাবগুলো পারি আর এদিকে যে হিসাবগুলো আছে A4 পেজ এক্সেলও কিন্তু নেওয়া যায় আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করতেছি মাইক্রোসফট এক্সেল এক্সেলে আসলাম 2020 সালের আমি তো 7 ব্যবহার করতেছি 2020 এবং 16 ভার্সনে ওটা গ্রাফিক্যাল মোড অনেকটাই করছে তাহলে আমরা এখান থেকে আসি পেজ লেআউট তাহলে পেজ কত হবে
তাহলে সাইজ এখানে যেহেতু A4 বা লেটার, তাহলে আমি A4 যদি নিতে চাই তাহলে A4 এ ক্লিক করলাম, দেখেন এই যে A4 সাইজে আমার কিন্তু একটা বর্ডার চলে আসছে। এখন সেই হিসাবে এখন আপনাকে এখানে ডিজাইনটা করতে হবে, আর এখানে দামটা বসালে এটা অটোমেটিক্যালি আপনার একটা থেকে আরেকটা আপডেট হয়ে যাবে এক্সেলে। এটাই ভাই, এখন শেপের যে বিষয়গুলো আছে হিসেবে আপডেট 2016 কিংবা 15 এগুলো তো অনেকগুলো ডিজাইন তারা নিয়ে আসছে। এখানেও শেপ নেওয়া যায় আপনার ফর্মুলা বা এই দিক থেকে রাউন্ডেড বাইরে থেকেও শেপগুলো আপনার হয়তো ইম্পোর্ট করে নিয়ে আসবে তারা, এমনটাই কিছু। ওটাই হচ্ছে অটো ক্যালকুলেটেড। ঠিক আছে, মার্কেটপ্লেসটা ভালো, কিন্তু আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি অটোটা হয়, অটোটা না হলে এমনি ঠিক আছে। ঠিক। এখন মকআপ যেটা আছে, আমরা যদি এখন ফাইবার বা ফ্রি পিকে যার ডিজাইনগুলো দেখেন এগুলো দিতে পারেন, এমনকি আপনার পিএনজি ট্রি পিক বেস্ট যে ডিজাইনটা করলাম এটা আপনার পিক বেস্ট এমন একটা ডিজাইন কিছুটা দেখছিলাম। কেননা আমার যেহেতু এদিকে শুধু মোশন গ্রাফিক্স নিয়েছিলাম, যার কারণে আমার পার্সোনালি বা এদিকে নতুন পূর্বে থেকে আমি ইনভয়েস ডিজাইন একটা করে রাখছি এমনটা না, যার কারণে আমার পূর্বে থেকে ডিজাইন আইডিয়া করে একটা রাখছি যেটা আপনাদের দেখাচ্ছি এমনটা না। যেহেতু মোশন গ্রাফিক্স নিয়ে বিষয়টা বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে ইনভয়েস ডিজাইনও তো আমার এদিক থেকে ততটা করা হয়নি। তবে এখানে যে দেখাইলাম। হ্যাঁ, আর একটা প্রশ্ন ছিল আমার, ইলাস্ট্রেটর সোয়াচে যদি আমি কোনো প্যানেল সেট করি, এটা অন্যান্য ফাইল ওপেন হয় না কেন? সোয়াচে যদি কোনো প্যানেল সেট করেন, মানে কালার প্যানেল সেট করি, আমার নির্দিষ্ট একটা কালার অথবা আমার ভেরিয়েন্ট সেট করি নিজের মতো করে, সেগুলো অন্যান্য ফাইল ওপেন হয় না। হ্যাঁ ইলাস্ট্রেটরে এই সমস্যাটা বরাবরই আসে, একটা থেকে আরেকটাতে থাকে না। সেক্ষেত্রে হ্যাঁ প্রত্যেকটা ফাইল করতে হয়। সেক্ষেত্রে আপনি এখান থেকে কিছু ফাইল অ্যাড কালার বা সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, সবসময়ের জন্য থাকে এটা বিষয়টা আমি দেখবো, এটাও লিখে রাখলাম। তবে আর কে দুর্য ভাই, আপনি যে অ্যালাইনের বিষয়টা বলছিলেন ওটা আরেকবার আপনাকে দেখে ভাই, আপনার ওটা বিষয়টা লিখে রাখলাম, দেখি কালকে করা যায় কিনা। যেমন এই যে আর কে দুর্য ভাই যেমন বলছিল গতকাল, এটা আরেকবার দেখাচ্ছি। এখানে আমি একটা নিচ্ছি, এটার কালারটা আমি এখান থেকে রেড নিচ্ছি, আইড্রপার দিয়ে রেড নিলাম। এখন আমি একটা টেক্সট নিচ্ছি, এখানে লিখলাম বিই, টেক্সটের সাইজটা বড় করে দিই। এটা আমিও একটু আগে লক্ষ্য করতেছিলাম, এখান থেকে বোল্ডে আসলাম। এখন দেখেন যেহেতু রেডের মধ্যে যাবে এই জন্য হোয়াইট কালার দিই। এখন তাহলে এই দুটাকে আমি এটাকে সিলেক্ট করলাম, এটার সাথে এটা মিডল লাইন করলাম। এখানে কিন্তু মিডল লাইন হয়েছে, কিন্তু বাস্তবে যদি দেখেন এই যে এখান থেকে এখানে যে আছে টেক্সটের ফরম্যাট এই জায়গাটা নিয়ে নিচ্ছে, যার কারণে বাস্তবে আপনার ফুললি মিডল লাইন হয় না। এখানে আরেকটা আসি, আরেকটা কালারের শেপ নিচ্ছি, এখান থেকে এগুলো রাখলাম। আপনি যদি উপর থেকে নিচে এই যে এখান থেকে এটা এখানে মিলাইলাম, উপর থেকে এখন নিচ থেকে যদি উপরে আসেন, এখন দেখেন এই যে নিচে দেখেন একটা ফাঁকা রেখে গেছে, বা এই বির সাথে মিলাচ্ছি, বা এই পাশ থেকে এই পাশে যখন মিলাবেন দেখেন এখানে এই পাশে এটা কিন্তু বাইরে চলে গেছে। এটা কিন্তু বাইরে চলে গেছে, ঠিক ওইটাই আমি এখান থেকে করতেছি। এবার দেখেন ভিতরে আছে, এই সমস্যাটা আপনার হয়ে থাকে। তাহলে সিম্পল এটা সমস্যাটা সমাধান করার জন্য, এবং এডিটেবল আউটলাইন করলে তো ঠিকঠাক হয়ে গেল, শেপ আকারে চলে আসলো, কিন্তু টেক্সট এডিটেবল রাখতে হলে ইফেক্ট পাথ থেকে অফসেট পাথ এবার আপনি করেন, এবার ওই সমস্যাটা আর হবে না, এবার পারফেক্ট এটা মিডল লাইন হবে। ঠিক আছে ভাই, আপনার জন্য ওই সোয়ার্চের জন্য কালারটা থাকে ভাই আরেকবার একটু দেখেন, ওই কোন অপশনে গেল আমি খেয়াল করলাম না। এই যে ইফেক্ট পাথ আউটলাইন অফসেট, এটা হচ্ছে সব টেক্সটগুলো, এই যে সব টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করিয়েন না। যেমন এই যে আইকনগুলা বা কিছু কিছু টেক্সট ভিতর দিকে করছেন, এই ধরনের গুলোর ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করলে এদিক থেকে টেক্সটের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। তবে শাটা স্টকের ক্ষেত্রে এদিকে কোনো সমস্যা নেই। আর অ্যাড থ্রি পিকের ক্ষেত্রে যদি সামনে কাজ করেন এইভাবে না করলেও হবে, এখান থেকে যে অ্যালাইনটা আছে সেটা করলে হয়ে যাবে। ভাই একটা প্রশ্ন করছিল আপনাকে, ওই যে শাটার স্টকে যদি আমার কোনো ছবি তোলা, মানে আমার তো রেজোলিউশন কম আছে। হ্যাঁ আপনার ওইটা বিষয় বুঝতে পারছি, শাটা স্টকে এটা আপনি যদি ওইভাবে দেন তাহলে অ্যাপ্রুভ হবে না। শাটা স্টকে ওরা সবসময় এডিটবিহীন কাজ চায়, তবে হালকা পাতলা এডিট করতে পারেন, কালার কারেকশন বা হালকা পাতলা করতে পারেন, তবে অতিরিক্ত না। তবে আপনি যদি রেজোলিউশন বাড়ান, না এটা না বাড়াইলে ওরা ধরে ফেলতে পারলে আপনি আটকায় দিবে ভাই, ওরা সহজেই রেজোলিউশনটা ধরতে, এটা ভাই সাকিব ভাই ফাইলের রেজোলিউশন কত ভাই?
মানে ওইখান থেকে আমার কম আছে 4 মেগাপিক্সেল থেকে কম আছে, কোনটা 3 হয় জি কোনটা ভাই, ভাই 4.5 বাড়াইতে পারবেন না, বাড়াইলে ভাই আপনার এটা রিজেক্ট করবে ভাই, ওরা ধরে ফেলবে। তাহলে 3 3.5 এগুলো আমার তো মোবাইলের এর থেকে বেশি হয় না। যাক বুঝতে পারছি, আসলে এখন ট্রাই করেন সামনে ভালো মোবাইল নেওয়ার, 50 মেগাপিক্সেল বা 64 মেগাপিক্সেল। সাকিব ভাই, হ্যাঁ ভাই আপনি সাইজ কোন সাইজের কথা বলতেছেন, মেগাবাইটের না, মেগাপিক্সেলের কথা বলতেছে উনি। পিক্সেল। মেগাপিক্সেল? জি ও আচ্ছা আচ্ছা। আপনার কি কি ফোনে তোলা ছবি? আমার হচ্ছে ভাই এমআই নোট 5। এমআই নোট 5 হবে তো? নোট 5 এর আচ্ছা, ক্যামেরা এটা তো তো ভাই অনেক ক্যামেরা হওয়ার কথা, এই যে আছে। এমআই, হ্যাঁ, এটা তো অনেক। এমআই নোট 5 হইছে 12 মেগা। দেখেন ইমেজটার ক্ষেত্রে আসি, তাহলে ইমেজটা ওনার কথায় আছে ফন্টে, এটা হচ্ছে নতুন ব্যাচের, ওনার ইউনিক ডিজাইন বলছিল। ছোট ভাই এমআই স্মার্ট অবজেক্টের কথা আচ্ছা বলতেছেন। ঠিক আছে, দেখেন এই যে আমি এটাই দেখাচ্ছি, এটা ইমেজটা আপনি কিভাবে করবেন। তো যেহেতু ইমেজ আলাদা ফোল্ডার হয়, ইনি ইমেজ আলাদা ফোল্ডার করেনি, আর এটাও নরমালে হবে, এটাও নরমালে করেনি, করলাম। আর এটাকে, এই তিনটা মিলে একটা গ্রুপ, এটা হবে ইমেজ, IMAGE ইমেজ। এটা ইমেজের জন্য সবসময় আলাদা ফোল্ডার করতে হবে। তাহলে ধরে নিলেন আপনার এই ডিজাইনটা এভাবে আছে, গাইডটা হাইড করলাম, তাহলে ইমেজের ক্ষেত্রে এখানে আসলাম, এটা ইমেজকে অবশ্যই স্মার্ট অবজেক্ট করতে হবে, ইনি স্মার্ট অবজেক্ট থাকলেও এটা করতে হবে। দেখি, ওকে, এখানে লকের আইকন আসছে, তার মানে উনি স্মার্ট অবজেক্ট করেনি। এখানে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার দেখেন আপনি কি করবেন, জাস্ট প্লেস। ভাইয়া ক্লিপিং মার্কসটা একটু উঠাই দেন, রিলিজ করে দেন। আচ্ছা, ক্লিপিং মার্কসটা রিলিজ করে দিব, এই যে ক্লিপিং মার্কস রিলিজ করে দিলাম। এখন এখন এই ছবিটা এইভাবে থাকবে আর কি। এখন কি করব, এই জায়গায় কি দেওয়া যায় আর কি? ও মার্কেট প্লেস দেওয়া। আচ্ছা, মার্কেট প্লেসে আপনি তাও আপনি এখানে একটা এইভাবে শেপ নিয়ে নেন, যেভাবে আপনি ইমেজটা রাখতে যাচ্ছেন রেক্ট্যাঙ্গুলার এইভাবে শেপ নিয়ে নেন, এইভাবে একটা শেপ নিয়ে কাজ করেন। এখন যে আপনি শেপ নিয়ে না কাজ করেন, তাহলে দেখবেন বায়ার যখন ছবি আনবে, বড় ছবি, এদিকে এগুলা ঢেকে যাবে। তাহলে আপনি ছবিটা যেভাবে রাখতে যাচ্ছেন ঠিক সেভাবে একটা ছবি রাখেন, সেভাবে একটা শেপ নিয়ে নেন। ক্লিপিং মার্কস করতে হবে, যদি ক্লিপিং মার্কস না করেন তাহলে তো এই পাশে আপনার চলে আসতেছে ছবিটা। ভাইয়া অনেক ফুলের ইমেজ আছে আর কি, উপরে ওই হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে। ভাই, এই প্রশ্নটা আমিও করতাম, তো ভাই যেটা করতেছে এটা আমারও প্রবলেম হয়েছে। তাহলে দেখেন এই যে মনে করেন যে আমি এটাই রাখবো, তাহলে এইখানকার যে ইমেজ আছে এই অনুযায়ী একটা আপনি শেপ নিয়ে নেন। তিন যে ইমেজ গুলো যে ভাই থাকে, ওই যে শ্যাডো থাকে, আবার এটা কোনো শেপ থাকে না, এরকম স্কয়ার বা রাউন্ড। যদি ফুডের গুলার ক্ষেত্রে সেক্ষেত্রে ক্লিপিং মার্কস করার প্রয়োজন নেই, জাস্ট স্মার্ট অবজেক্ট করলে তো হয়ে গেল। বা যেমন আমি এখানে একটা জুতার ইমেজ বা কোনো কিছু যদি নিয়ে আসি ফাইল থেকে প্লেস, সেগুলোর ক্ষেত্রে তো প্রয়োজন পড়বে না, কারণ পিএনজি ইমেজ তো লাগে না। দেখেন গ্রাফিক্স, জি ভাই সেটা করলাম, কিন্তু মার্কেট প্লেস তো আর ছবি দেওয়া যায় না ও সেক্ষেত্রে। মার্কেট প্লেসে, ওই জায়গায় কোন মার্কেট প্লেসে দিতে যাচ্ছেন? পিএনজি ট্রিতে দিলাম আমি, তারপর PNG ট্রান্সপারেন্ট করা যায়। আচ্ছা, ওই জায়গায় আপনি ট্রান্সপারেন্ট একটা ছোট নিয়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, একটা কাজ করি, যে কোনো একটা ফাইল ডাউনলোড করা দরকার, তাহলে ফুললি বিষয়টা চলে যাবে। আচ্ছা, আমি একটা ফ্রি পিক থেকে ডাউনলোড করতেছি, দেখেন তারা কিভাবে করছে আমি দেখি। আচ্ছা, জি ফুল, ভাই ভাসমান একটা কোন একটা ইমেজ ভাসমান আর কি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমি বুঝতে পারছি। ফুডের হতে পারে যেমন এই যে এটা, এই যে এটা হতে পারে, তাই না? ফুডেরটা, বার্গারটা, এটা ফটোশপে করা হয়েছে, ইমেজ নট ইনক্লুড। এটা কিভাবে করছে এটা দেখি, এইভাবেই আমরা করে ফেলবো। একটা ফাইল দেখলেই হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ প্রশ্নটা করার জন্য, শুরুর দিকে বুঝতে পারিনি আমি। ওকে ভাই, সিম্পল। ও বুঝতে পারছি, ওই ফুডের যে শেপটা আছে সেটার একটা শেপ নিয়ে নিছে। কিভাবে ফুডের শেপটা নেবেন এটা দেখাই দিই। এই যে এখানে আছে না, দেখেন এই যে ফুডের যে শেপটা ছিল, ধরে নেন যে এখানে আমি একটা ফুডের বা জুতার ইমেজ প্লেস করতেছি। এর আগে একটা কাজ আমারও এরকম করা হয়েছে। এই জায়গায় আসলাম, প্লেস, ভাই হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। জি, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, প্রজেক্ট 7, এই যেমন এই জুতার ইমেজটা আপনি ধরে নেন, এখানে এইভাবে জুতার ইমেজটা কোনো ক্রমে আনার প্রয়োজন পড়ছে। এই 14 ব্যবহার করে করে 20টা অত পারফেক্ট মনে হয় না, এমনটাই
এটা শ্যাডো বা এরকম করা হয়েছে, এটা কি করব? তাহলে প্রথমত ইমেজ প্রিভিউ ইমেজের জন্য তৈরি করলাম, তাহলে কন্ট্রোল চেপে এটা থাম্বনেলে ক্লিক করলেন, কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করলেন, নতুন একটা লেয়ার নিলেন, এখানে একটা কালার অ্যাপ্লাই করে দেন, এই যে কাজ শেষ। এটা ডিলিট, আর এটা হচ্ছে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাই ভাই, এখানে যে ফাইলটা করা হয়েছে এরা এইভাবেই করছে। জি ভাই, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যেহেতু এদের ফাইল এইভাবে ভাই, করে, এই ফাইলটা চেঞ্জ করলে যিনি আবার এই পিকচার বসাবে সে তো একুরেট বসাতে পারবে না ভাই। অ্যাকুরেট ভাই বসাতে, আমি তাহলে ওনার ইমেজটা চেঞ্জ করে দেখি, যেটা ডাউনলোড করলাম বার্গার। যদি ভাই এভাবে অ্যাপ্রুভ করে তাহলে তো ভাই এইটা এই দিক থেকে হয়ে যাবে। আমি আসি, ইমেজ কোনটা, এটা আসলাম ভাই, এখানে একটা এই যে স্কোয়ার শেপ নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি, তাহলে ওই জুতার ক্ষেত্রে স্কোয়ার শেপ নিয়ে নিবে, দেখেন। এটা ডিলিট করলাম, প্লেস, এটা অটো একটা স্কোয়ার শেপ চলে আসবে, এই যে যেমন স্কোয়ার শেপ আসছে না, দেখেন এরকম জি একটা ভাই। স্কোয়ার শেপ চলে আসবে। আসলে শিফট, আমি সবসময় শিফট বাটনটা চাপি, আর 2020 ওপেন করছি, এখানে তো আর শিফট বাটন চাপতে হয় না। তাহলে এটা অটো স্কোয়ার শেপ নিয়ে নিচ্ছে, আসলাম, সিলেক্ট করা যেতে পারে, স্মার্ট অবজেক্ট করলেই সেটা অটো স্কোয়ার শেপ নিয়ে নেওয়ার কথা, রাইট বাটন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এই যে ভাই স্কোয়ার শেপ নিয়ে নিছে। এখন এখানে ভাই আর একটা ছবি দিয়ে দেবেন। আচ্ছা, এই দেখেন আরেকটা ছবি দিচ্ছি, যে ক্যান্সেল দিলাম, অন্য একটা জুতার ছবি বসাচ্ছি, এটা নিয়ে নিবে। এখানে একটা জুতার, অন্য জুতার ছবি আমার ডাউনলোড করা আছে, আফটার এফেক্টের প্রজেক্ট ছিল এটাতে। দেখেন এবার আমি অন্য একটা জুতা, একটু আগে এটা নিছিলাম, এবার এই জুতাটা নিচ্ছি, প্লেস করলাম, ওকে করলাম, আগের জুতা এটা ডিলিট, এই যে কন্ট্রোল এস দিলাম, এই যে এটা তো থাকবে না, এই যে থেকে গেল। আপনার এটা এখন যদি আমি এখান থেকে বড় করি, হয়ে গেল, কন্ট্রোল এস। আর যে হিসাবে আপনার মেইন ছবিটা যেহেতু আমার বড় ছিল, তাহলে স্মার্ট অবজেক্ট করলে সেটা অটোমেটিক্যালি স্কোয়ার বা জুতার শেপ অনুযায়ী নিয়ে নিচ্ছে। ওকে ভাই, তাহলে এভাবে করে আপনি স্মার্ট অবজেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রি পিকে যেহেতু অ্যাপ্রুভ হয়েছে, এদিকে এই মার্কেট প্লেসগুলোতে অনায়াসে অ্যাপ্রুভ হবে। ওকে, আর এটা হচ্ছে এই যে প্রিমিয়াম ফাইল। পিকবেস্টের কিছু ফাইলে দেখছি ভাই ইমেজগুলো থাকে, মানে ইমেজ সরাইছে না তারা, ফুডের ফুডের ভিতরের দিকে, ফুডের, হ্যাঁ মেইন ফাইলেও ইমেজ আছে। আচ্ছা, হতে পারে এগুলো অনেক আগের ইমেজ, এখন আপডেট ইমেজগুলো যেভাবে আসছে সেভাবেই করতে হবে। অ্যাটেন্ডেন্সে চলে যাই। আচ্ছা, ভিডিওটা তাহলে আপলোড করে দিলাম। তাহলে ভাই আপনার এখানে যেটা থাকতেছে লাস্টে ভাবে আপনার, ও এটা তো বলা হলো না আপনার, ঠিক এগুলোও কালার কারেকশন করে দিতে পারেন। আপনার এখানে কালারটা আমাকে ততটা ভালো লাগতেছে না এই দিক থেকে। তারপরে এখানে আসলে টেক্সটগুলো কি আপনার সব এগুলো বড় হাতের হয় না। আমি দেখেন আপনাকে কয়েকটা ব্রোশর দেখাচ্ছি, দেখবেন যে এই টেক্সটগুলো বড় হাতের ব্যবহার করা হয় না, যেগুলো ডিসক্রিপশন বা অ্যাবাউট আস আছে অনেকগুলো জি ভাই, ডিজাইন। ভাইয়া ভুলে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তাহলে যেহেতু আপনি বুঝতে পারতেছেন ওইদিকে যাচ্ছি না। যেমন এই পাশে লরেন্সনগুলো ঠিক আছে চলবে। আচ্ছা, ডেভেলপমেন্ট আইকন, এই টেক্সটগুলো ছোট দিয়ে দিবেন। আর এখানে টেক্সটের আরেকটু গ্যাপ দিলে ভালো হতো, এখানে যে গ্যাপটা খুব বেশি কাছাকাছি হয়ে গেছে। আর কালারটা আপনার শেপের যে ডিজাইনটা নিছেন সেটা ঠিক আছে। আর এই ইমেজের ক্ষেত্রে আরেকটা কাজ করা যেতে পারে, ইমেজে আপনি নিলাম এটাকে, আসলে এত ফাইল সব জায়গায় ফটোশপ ইলাস্ট্রেটর অনেকগুলো একসঙ্গে চলতেছে, যার কারণে পিসি মাঝে স্লো করতেছে। ওকে, আনগ্রুপ। ওকে, দেখেন এটার ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, ইমেজটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলেন। হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। এটার উপর একটু এটা দেখাই দিই, এটা আবার রাইট বাটন ক্লিক করে আপনার হচ্ছে ক্লিপিং মাস্কটা তুলে ফেললেন, আর এই শেপটার মধ্যে আপনি একটা কালার দেন, যে কালারটা এদিকে দিচ্ছেন। তারপরে এই ইমেজটা হচ্ছে ডিলিট, এবার এই শেপটার উপরে আমরা দিই মাল্টিপ্লাই করে দিই, এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই, এবং মাল্টিপ্লাই থেকে এখানে কালারটা আপনি একটু কমাই দেন, যেমন এখানে আমি এখন দিচ্ছি 50%। ওকে, বা 50% বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে,
70%, এভাবে করে দেওয়া যেতে পারে। বর্তমানকার এটা খুব জনপ্রিয় ডিজাইন চলতেছে এভাবে, এই যে সরাসরি ইমেজটা না, সরাসরি ইমেজটা না, এইভাবে। আমি ফ্রিপিকে কালকেও রিসার্চ করতেছিলাম, যেমন এখানে এফএল কর্পোরেট। জি ভাই হ্যাঁ কথা শুনতে পাচ্ছি না। জি ভাই শুনতে পাচ্ছি। এদিকে কারো কি আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে? না ভাই, রাকিবুল ভাই আপনার ওখান থেকেই সমস্যা। তাহলে ফ্রি পিকের লাস্ট যে ডিজাইনগুলো, বা এখান থেকে ফ্লেয়ার লিখে সার্চ করি, এফএল কর্পোরেট ফ্লেয়ার, কর্পোরেট ফ্লেয়ার। রিসেন্টলি আসি, যেমন এই যে এটা, তারপরে এটার ক্ষেত্রে আসি, সবগুলো নাই এটাতেও। আচ্ছা প্রিমিয়াম গুলো শুধু ওপেন করব, ফ্রি শো আসতেছে, শুধুমাত্র প্রিমিয়াম, আর একটা হচ্ছে রিসেন্ট। যেমন এটার ক্ষেত্রে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, যেমন এই ইমেজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়নি। লাস্টলি কালকে দেখলাম অনেক ইমেজের ক্ষেত্রে এইভাবে দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এগুলোর ক্ষেত্রে ভাই তেমন একটা করা হয়নি। তবে যেটা দেখাইলাম এটা আপনি অনেকটা করতে পারেন, যে যদি মনে হয় যে ভালো মনে হচ্ছে, তাহলে ইমেজের উপর আরো একটা শেপ দিয়ে এটা কালারটা একটু কমাই দেওয়া, এটা করা যেতে পারে, সেক্ষেত্রে একটু ভালো লাগে। আপনার যে শেপের যে এখানে আইডিয়াটা আনছেন, শেপের আইডিয়াটা ঠিক আছে ভাই, চলবে, শেপের আইডিয়াটা ভালো লাগছে। শুধুমাত্র আপনি টেক্সটের বিষয়গুলো, আর এখানে এতটা লরেন্স স্টোন সামনের দিকে না দিলেও হয়, যেমন বাইফুট পৃষ্ঠের সামনের দিকে, নিচের দিকে এতটা লরেন্স স্টোন না রাখলেও হয়, শুধুমাত্র মেইন টাইটেলটাকে একটু হাইলাইট করেন। আর শেপের ডিজাইন আপনার ভালো আছে, আপনি শুধু একটু কালারটা নিয়ে দেখবেন আর এই টেক্সটগুলো করবেন, তাহলে আপনার ডিজাইনটা অসাম দেখাবে। শেপের আইডিয়াটা অনেক সুন্দর আছে। আচ্ছা কালার আর কি চয়েস করেছি ইলাস্ট্রেটর থেকে আর কি, বাইরে থেকে না, ঠিক আছে, বুঝতে পারছি। আসলে একটা ডিজাইন তৈরি করতে হয়তো আমাদের এখন অনেক বেশি সময় লাগতেছে, এক সময় অনেক বেশি স্পিডে বাইরে দিক থেকে করে ফেলা যাবে। যেমন হ্যাঁ, তারেক ভাই মনে ফাইল দিয়েছেন একটা, দেখার জন্য বলতেছে। তারেক ভাই ফাইল দিছেন, ওকে। সময়ও তো আমাদের বেশি নেই। আচ্ছা, শেপ ক্রিয়েটের জন্য আরো একটা ট্রিক্স পাইছি আমি। এই ট্রিক্সটা হয়তো খুব সহজে আমরা শেপ ক্রিয়েট করতে পারবো, দেখি আগামীকাল এই শেপের ক্রিয়েটের ট্রিক্সটা অনেক দ্রুত শেপ ক্রিয়েট করতে পারবেন। ভাই একদিন বলছিলেন ওই যে ফটোশপের মধ্যে একটা লোকের মাথা কিভাবে ওই যে শেপের বাইরে দেখা যায়, পরে বলছিলেন দেখাবেন। আচ্ছা, ওইটা অলরেডি 3 বার দেখানো হয়ে গেছে, গতকালও দেখাইছিলাম। গতকালও ক্লাসের মধ্যে হ্যাঁ, ক্লাসের মধ্যে গতকালও দেখাইছিলাম আপু। ভাই ভিডিওতে আছে রেকর্ড করা? রেকর্ড করা আছে কিনা জানি না, এটা সাব্বির ভাই আমাকে বলছিল। সাব্বির ভাই কি ক্লাসে আছেন? উনি সমস্যাটা, এটা আপু গতকালও দেখাইছিলাম। ঠিক আছে, রেকর্ড করা না থাকলে প্রয়োজন আবার দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, তারেক ভাই যে ফাইলটা করছেন পিএইচডি তে, যেহেতু সিএমওয়াই কে তো ওয়েব কালার আসলে আলাদা আসে। আচ্ছা ভাই, এখানে প্রথমত আপনার কালারের বিষয়টাই আসলে দেখেন, আপনার যদি শেপ খুব ভালো থাকে, কালার ভালো না থাকলে ডিজাইন ভালো লাগে না। আসলে পিঙ্ক কালার বা এই দিক থেকে এই বিষয়টা ততটা আপনার যদি এমনটা হতে পারে, যেমন কালারের ক্লাসে যেমনটা বলছিলাম, আমাকে টার্গেট করতে হবে আমি কার জন্য ডিজাইনটা করছি, কে আমার এই জিনিসটা ব্যবহার করবে। সাধারণত পিঙ্ক কালার আপনার অফিসিয়ালি বা কর্পোরেটের ক্ষেত্রে তেমন একটা কিন্তু ব্যবহার করা হয় না, সেহেতু আপনার এখানে পিঙ্ক কালারের কালারটা সামঞ্জস্য হচ্ছে না, এটা একটা। এখানকার কালার যদি ভালো বলেন, এই যে এখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো আছে, এই যে অ্যাবাউট মির নিচে যে কালারটা ব্যবহার করছেন সেটাও এই ডিজাইনের সঙ্গে এই কালারটাও যাচ্ছে না বা ভালো হয়নি। তাহলে প্রথমত সমস্যা হচ্ছে আপনার কালারের। তারপর শেপ যে ডিজাইন করছেন এদিক থেকে চলবে, যতটুকু করছেন মোটামুটি স্মুথ আসছে আপনার এটা। তারপরে নামের তুলনায় গ্রাফিক ডিজাইনারটা অনেক বেশি হাইলাইট হয়ে যাচ্ছে। গ্রাফিক ডিজাইনার এগুলা সাধারণত একটু সাইজে আপনার ছোট হয়, একটু ছোট হয়, যেমন এটা 21 পিটি, এত বড় দরকার নেই, এটা আমি 15 পিটি দেখি, 15 পিটি দেওয়া যেতে পারে। গ্রাফিক বানানটা ভুল হয়েছে। হ্যাঁ ঠিক আছে,
তারপরে এখানে নামের সাথে আসি, যেমন এখানে নামকে ক্লিক করে গ্রাফিক ডিজাইনের সাথে আপনার অ্যালাইনটাও হয়তো ছোট বড় করার ঠিক নাই। এই যে অ্যালাইনটা এখন দেখেন অনেকটা সুন্দর দেখাচ্ছে। প্রথমে নাম, ওনার ডেজিগনেশন, এটা তুলনামূলক ছোট হয় এটা। আর যে শেপের দিক থেকে এটা মনে হয় পূরণ করে দিলে ভালো হতো, এটা পুরোটাই এই পাশে পূরণ করে দিলেই ভালো হতো, প্রত্যেকটা যেটা আছে পূরণ করে দিলে ভালো হতো। তাহলে এখন যেটা আর কি আপনার সাজেশন, এই ডিজাইনটা আপনি পিএনজি 3 বা এগুলাতে দিতে পারবেন, তবে কি কি পরিবর্তন আনতে হবে? প্রথমত আপনাকে কালারের মধ্যে পরিবর্তন আনতে হবে। কালারের জন্য আপনাকে এখন আমি সাজেস্ট করতেছি কালারটা কিভাবে আপনি নেবেন। কালারটা কিভাবে নেবেন, আপনি জাস্ট শুধু এখানে আমাদের এনভার্টারটা আসেন, এখান থেকে লেখেন যে সিভি। এখানে দেখেন আপনি কয়টা কালার ব্যবহার করছেন, ধরতে গেলে একটা দুটা তিনটা কালার ব্যবহার করছেন, তিনটার মধ্যে ধরা যায়। ঠিক দেখেন আপনার মতো তিনটা কালারের মধ্যে কারা ব্যবহার করছে বা আপনার ডিজাইনের সঙ্গে কালারগুলো যায় এই ধরনের কারা রাখছে, এই ধরনের একটা ডিজাইনকে ফলো করেন, ওখান থেকে আপনি পুরো কালারটাই কপি করে নিয়ে আসেন যখন যেখানে যে কালারটা ব্যবহার করছে। হতে পারে যেমন এই যে এটা, এই ডিজাইনটা আপনার সঙ্গে খুব অনায়াসে কালারটার সঙ্গে ম্যাচিং করা যেতে পারে। এখানে যেখানে ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার টেক্সটের এখানে আপনি সহসায় এই পাশে এটা হোয়াইট কালারই ব্যবহার করেন, এই পাশে যেমনটা ব্ল্যাক রাখছে এই পাশে আপনি এমনটাই ব্ল্যাক রাখেন। আর আপনি যে জায়গায় পিঙ্ক কালার ব্যবহার করছেন, যে পিঙ্ক জাতীয় কালারগুলো, সেই জায়গায় আপনি এই কালারটা ব্যবহার করেন। আর ডিজাইনে অনেকগুলো কালারও কিন্তু ব্যবহারের প্রয়োজন নাই, দু একটা কালার ব্যবহার করলে হয়ে যায়। এই পিঙ্ক কালারের জায়গায় বা এই কালারটা যেটা ব্যবহার করা হয়েছে এই জায়গায় আপনি এই যে এখান থেকে সরাসরি কালারটা পিক করতে পারেন। যেমন এখানে ব্লুর মধ্যে হোয়াইট টেক্সট লেখা হয়েছে, যেহেতু আপনার কালার আইডিয়াটা আসতেছে না, তার মানে ব্লুর মধ্যে আপনিও হোয়াইট টেক্সট লেখেন, তাহলে ব্ল্যাকের মধ্যে দেখেন হোয়াইট এবং ব্লু দুটাই কিন্তু সাজেস্ট করতেছে। দেখেন এই কালারটা আমি যদি একটু আপডেট করে আপনার ডিজাইনিং, তাই দেখেন অনেকটা ভালো চলে আসবে। এখান থেকে এই কালারটা নিলাম, এখান থেকে এটা কপি করলাম, ফটোশপে আসতেছি, এই জায়গায় এটা ধরলাম, তাহলে এই শেপটা আমাদের ব্লু কালারের হবে, পেস্ট করলাম। টেক্সটটা হবে আমাদের হোয়াইট কালার, টেক্সটে আসি, অটো সিলেক্ট টেক্সট, টেক্সট হবে হোয়াইট কালার, হোয়াইট কালার। দেখেন অসাম একটা লুক অলরেডি চলে আসছে ডিজাইনটাতে। এখানেও আসি, গ্রাফিক ডিজাইনার হবে হোয়াইট কালার, হোয়াইট কালার। আর এই পাশের যে টেক্সটটা আছে ঠিক সিমিলার, এই পাশের পিছনের টেক্সটটা আপনার হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে রাখা হয়েছে। যেহেতু আমাদের আপাতত কালার আইডিয়া নেই, আস্তে আস্তে হয়ে যাবে। এখান থেকে ফুল হোয়াইট না, এটা হচ্ছে এফ এ একটা কালার কোড ব্যবহার করছে, এখানেও এই কালার কোডটা আমি দিয়ে দিই। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখেন এফ এ এখানে দিয়ে দিলাম। টেক্সটগুলো সব আপনি হোয়াইট করে দিবেন এবং এই যে শেপগুলো আছে এগুলো আপনি এখান থেকে ব্লু কালার দিবেন, আর এই টেক্সটটা দিবেন আপনি হোয়াইট কালার। আর এই পাশের যে এই শেপটা নেওয়া হয়েছে এই শেপটা দেন আপনি এখান থেকে এই কালারটা, এক্সটেনশন নিলাম, এই কালারটা নিলাম, এটা 312 312। আচ্ছা কপি করি অত মুখস্থ না করে, এখান থেকে কপি, এখান থেকে আপনি এই শেপটাতে আসেন, ক্লিক করলাম, এখানে আপনি এই কালারটা দিয়ে দেন। এই শেপের মধ্যে লক্ষ্য করে দেখেন টেক্সট কালারগুলো কি রাখা হয়েছে, টেক্সট কালারগুলো হোয়াইট রাখা হয়েছে, তাহলে আপনি আপনার এই টেক্সট কালারগুলো হোয়াইট রাখেন। এখানে টেক্সটটা আসলাম, হোয়াইট কালারটা করলেই দেখেন উজ্জ্বলতা বেড়ে যাবে। টেক্সট এখান থেকে হোয়াইট কালার, দেখেন এই যে টেক্সট এখন কত সুন্দর পড়া যাচ্ছে। ঠিক সিমিলার আপনার অন্যান্য কালারগুলো সবগুলো আপডেট করে ফেলবেন। এই কালারটা আপডেট করার পরেই দেখবেন যে অসাম একটা ডিজাইন চলে আসতেছে আপনার এটাই, যে এখান থেকে এটা নিলাম, এটা বা এখান থেকে এটা, এইভাবে করবেন। ঠিক টেক্সটগুলো এইভাবে করবেন। আপনাকে আমি প্রয়োজনে এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আপনি আছেন যেহেতু এস ওয়াই এই ব্যাচে আছেন, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, আপনি এখান থেকে কালারটা নেবেন। আর শেপগুলো যেমনটা বললাম এগুলোও আপনি চাইলে বাইরে থেকে বাড়া দিয়ে দিতে পারেন, এটা বাইরে থেকে বাড়ায় দিবেন তাহলে ভালো লাগবে। ঠিক আইকনগুলোতে যেভাবে কালারগুলো ব্যবহার করছে বা যেভাবে কালারগুলো ব্যবহার করছে সেভাবে ব্যবহার করেন। আর টেক্সটের এদিকে ভিতরের গুলা, এই টেক্সটের ভিতরগুলো ততটা ভালো হয়নি, কিছুটা ব্যাক যাচ্ছে আমি। এই যে টেক্সটগুলো নিছেন এই টেক্সটগুলো আপনার ঠিক নেই, এখানে আপনি মনসেরাট, ল্যাটো, ওপেন সেন্স যে টেক্সটগুলো ভালো লাগে করতে পারেন।
আচ্ছা আপনি ল্যাটো ব্যবহার করছেন কিন্তু টেক্সটের স্টাইলটা আই থিঙ্ক ঠিক নেই। 100 টেক্সটের কোনো এক জায়গায় আপনার সমস্যা আছে, এটা কোন এক জায়গায় সমস্যা আছে। ল্যাটো ফন্ট এমনটা না, ল্যাটো ফন্ট দেখতে এমনটা না, কোন এক জায়গায় সমস্যা আছে আপনার ফন্টের ক্ষেত্রে। তাহলে ফন্টের বিষয়টা আপনি একটু লক্ষ্য রাখবেন, প্রয়োজন আপনি পুরো ফন্টটাই ডিলিট করে দেন। আমি আবার ফন্ট নিচ্ছি। আচ্ছা আপনি কি দেখছেন লরেন্স নিয়ে এখানে অ্যাবাউট মি, দেখেন আমি এখানে একটা এই ল্যাটো ফন্টটা আমিও নিচ্ছি। দেখেন যে আপনার ফন্টটা বা এটার ফন্টের মধ্যে একটা পার্থক্য আসবে। আসলাম এখান থেকে, এটা টেক্সট বক্স হবে, এই যে ল্যাটো আমিও নিলাম। দেখেন এটা হচ্ছে আমার ল্যাটো ফন্টটা, এই যে লরেন্সন, এই যে আপনার ল্যাটো ফন্টটা। আপনার কি হয়েছে, ফন্টের ডিজাইনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হয়ে গেল এটা একটা, এই যে আমার ল্যাটোটা দেখো, দেখেন লরেন্সন আর আপনার লরেন্সনটা দেখেন, এটা কিন্তু আপনার লরেন্সটা নিছেন কিন্তু টেক্সটের মধ্যে কোনো একটা পরিবর্তন করে ফেলছেন। এজন্য এখান থেকে এই বাটনে ক্লিক করে রেস্ট ক্যারেক্টার করে দিবেন, তাহলে আপনার একেবারে ফটোশপ নতুন অবস্থায় যেমন ছিল ঠিক তেমনটা হয়ে যাবে। তাহলে ভাই এক হচ্ছে আপনি কালার, আপনার এই শেপ ডিজাইনটাই করেন, এই শেপ ডিজাইনটাই অ্যাপ্রুভ হবে যতটুকু আইডিয়া। তাহলে প্রথমত কালার ফুললি চেঞ্জ করবেন, টেক্সটগুলো ঠিকঠাক করবেন, এগুলো যেমন এই যে এই জায়গায় ঠিক ওখানে যে কালারটা ব্যবহার করছে স্কেলের ক্ষেত্রে, যেমন স্কেলের ক্ষেত্রে ইনার কি ব্যবহার করছে ব্লু কালার হোয়াইট কালার, তাহলে আপনি স্কেলের ক্ষেত্রে ওই ব্লু কালার হোয়াইট কালার, এই যে ফটোশপ মাইক্রোসফট ওই কালারগুলো ব্যবহার করবেন। সম্পূর্ণ এইভাবে করে কালকে ডিজাইনটা আপনি আমাকে এই ডিজাইনটাই করে দেখাবেন।